আপনাকে অনেক ধন্যবাদ আমাকে টপ কর্পোরেট পার্সন হিসাবে চিন্তা করার জন্যে। ওয়ান অফ দ্য টপ কর্পোরেট পার্সন হিসাবে আমি নিজেকে আসলে ওইভাবে চিন্তা করি না। আমি চিন্তা করি আমি দেশের একজন মানুষ, সাধারণ নাগরিক। চেষ্টা করছি আমাকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে এটা ঠিকঠাকভাবে যথাযথভাবে যতটুকু পারা যায় পালন করার, এবং দেশের মানুষের জন্য যদি কিছু উপকার করা যায়। আমাদের আপনি জানেন যে এশিয়ার ভিশন হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। আমরা বলি ইটস টু এনরিচ দ্য লাইফ অফ বাংলাদেশি পিপল। তো আমরা মনে করি যে বাংলাদেশের প্রথম শাড়ির এবং টপ সুপার মার্কেট ব্র্যান্ড হিসেবে গত 7 বছর ধরেই আমরা আছি। সেখানে তো একটা অবস্থান স্বপ্নের অবশ্যই হয়েছে। আমার দ্বিতীয় টার্গেট ছিল যে এটাকে ইনভেস্টেবিলিটিতে নিয়ে যাওয়া, যাতে ইনভেস্টররা ইন্টারেস্টেড হয় স্বপ্নতে ইনভেস্ট করার জন্য। তো আপনারা মনে হয় নিশ্চয়ই একটা রিপোর্ট পেয়েছেন যে রিসেন্টলি জাপানের মিৎসুই অ্যান্ড কোং তারা আমাদের সাথে দীর্ঘ 3 বছর বা 2 বছর থেকে 3 বছর কাজ করে স্বপ্নের প্রতি তারা মুগ্ধ হয়েছে, স্বপ্নের কাজকর্মে মুগ্ধ হয়েছে এবং সেখানে ইনভেস্ট করেছে। এটা আমি মনে করি একটা বড় অর্জন বাংলাদেশের জন্যে এবং একটা সুপার মার্কেট চেইন হিসেবে স্বপ্নের জন্য। চুক্তিটা এটা একটা কনভার্টেবল লোন। কনভার্টেবল লোন মানে হচ্ছে এটা প্রথমে লোন হিসেবে থাকে এবং এটা পরে ইকুইটিতে চলে যেতে পারে, এবং ওনাদের এই চুক্তির মাধ্যমে ওনাদের সাথে আমাদের এক ধরনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপও হচ্ছে, ক্যাপিটাল ইনজেকশন ছাড়াও। যে ক্যাপিটাল ওনারা আমাদেরকে ইনভেস্ট করছেন এর বাইরেও যেটা হচ্ছে টেকনোলজিক্যাল নোহাউ এবং একসাথে অনেক কিছু ডেভেলপ করা ইন দ্য ডিজিটাল স্পেস, ইন দ্য ফিজিক্যাল স্পেস, লজিস্টিক্সের ইমপ্রুভমেন্ট, অপারেশনাল এক্সিলেন্স ইমপ্রুভ করার জন্য ওনারা আমাদের সাথে কাজ করছেন এবং করবেন। এখন জাপানি প্রযুক্তি আর বাংলাদেশি প্রচেষ্টা এর একটা সমন্বয় আমার মনে হয় যে বাংলাদেশি কনজিউমার যারা ক্রেতা সাধারণ, এবং আমি মনে করি বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেট সেখানেও একটা চেঞ্জ আমরা নিয়ে আসতে পারবো স্বপ্নের প্রফিটেবিলিটি জায়গা থেকে, যেটা আমাদের একটা সময় ধরেই অনেক বছর ধরে ইনভেস্টরদের মধ্যে একটা কনসার্ন ছিল যে এখানে যে হাই ফাইন্যান্সিং কস্ট ইন্টার কোম্পানি লোনের মাধ্যমে হচ্ছে, সেটাও আমরা আগামী 2 বছরের মধ্যে জিরোতে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে করে স্বপ্ন ইনভেস্টেবিলিটি জায়গা থেকে বা প্রফিটেবিলিটি জায়গা থেকে একটা শীর্ষস্থানীয় জায়গায় যেতে পারে। আমরা মোটামুটি কনফিডেন্ট উইথ জাপানিজ সাপোর্ট ইট ক্যান হ্যাপেন। আমি সফটওয়্যার ম্যানেজিং ডিরেক্টর এই রোলে পাইনিও এসিআই ওভারঅল ইকোসিস্টেমেও কিন্তু কাজ করি, এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট যখন আসে বা আসার সম্ভাবনা থাকে সেখানেও আমি একজন প্রভাবক হিসাবে কাজ করি। এর বাইরে আপনি জানেন যে আমি আমেরিকার পার্মানেন্ট রেসিডেন্ট, সো ওখানেও আমার অনেক ফ্যামিলি অফিস এবং আমরা যেটা লিমিটেড পার্টনার বলি, যারা ইনভেস্টর আর কি, সভেরিন ওয়েলথ, এগুলোর সাথে আমার যোগাযোগ আছে। আমি চেষ্টা করি যে এটা বাংলাদেশে কীভাবে ইনভেস্টমেন্ট বাড়ানো যায়। সেখানে বাধাটা কোথায়? প্রথম কথা যে বাংলাদেশ সম্পর্কেই অনেকের ইমেজ ঠিক ক্লিয়ার না। বাংলাদেশ কি, কোথায় এটার অবস্থান এবং এখানে কি কি হচ্ছে এটা অনেক ইনভেস্টর জানে না। কেউ কেউ জানে যে এখানে গার্মেন্টস আছে, কিন্তু এর বাইরে যে আরও ব্যাপক অনেক ঘটনা এখানে ঘটে গেছে বা ঘটছে সেই প্রজেকশনটাই নাই। মানে বাংলাদেশের যে ব্র্যান্ডিং, বাংলাদেশ ইটসেলফ, ধরেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে বাংলাদেশ নিয়ে কথা আসতে পারতো না। আমাদের সবসময় আমরা নেগেটিভ নিউজগুলোকে সামনে নিয়ে গেছি বা পাঠিয়েছি, বাট বাংলাদেশের অপরচুনিটিগুলো কী, ইনভেস্টমেন্টের সম্ভাবনাগুলো কী, এগুলো আমি মনে করি ব্যাপক একটা অ্যাডভার্টাইজমেন্ট দরকার বিউটিফুল বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য, নট ফর ট্রাভেল ডেস্টিনেশন যে আমরা ট্যুরিজমের ইনকাম বাড়াবো, না, ইনভেস্টমেন্ট বাড়াবো। এটার জন্যে ওই আমাদের বিডার আশিক সাহেব অনেক চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু আমার মনে হয় যে অ্যাডভার্টাইজমেন্ট আরও অনেক বড় ব্যাপক আকারে করা দরকার, এবং বিভিন্ন ফ্যামিলি অফিসে বাংলাদেশে যে সমস্ত কর্পোরেট হাউসগুলো আছেন ওনাদেরকে প্রেজেন্ট করা দরকার যে ওনারা আসলে কী কী ডেভেলপ করছেন এবং কী কী পসিবিলিটি আছে। ইভেন সিঙ্গাপুর বেস যে সমস্ত ইনভেস্টমেন্ট ফার্ম প্রথমে চিন্তা করে ইমার্জিং মার্কেট, আগে ইন্ডিয়াতে যাব,
বিকজ ইন্ডিয়ানস অলসো গো দেয়ার, ইন্ডিয়ানসরা ওই জায়গাগুলোর ওই ইমেজগুলো তৈরি করেছে কিন্তু তাদের সম্পর্কে। হ্যাঁ, আমাদের যারা এনআরবি বাংলাদেশি আছেন ওনাদের ওই আমি দেখি না ওই বড় ভিশনটা আছে। তো কিন্তু আমি ভিশন দেখি কোথায়, বাংলাদেশি কর্পোরেট হাউসগুলোতে আমি দেখি। আমি এসিআইতে দেখি, স্কোয়ারে দেখি, রহিম আফরোজে আগে দেখতাম, আমি আরও অনেকগুলো হাউসে, প্রাণে দেখি, সানি ভাই অনেক চেষ্টা করছেন, অনেক কিছু করছেন। একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল শরীফ জাহিরের কথা, হি ইজ অলসো এ ব্রিলিয়েন্ট অন্টারপ্রেনার। এরকম অনেকেই আছে কিন্তু যারা বাংলাদেশে অনেক কাজ করেছেন, কিন্তু বিশ্ব যে ক্যাপিটাল বাজার সেখানে ওনাদেরকে নিয়ে যাওয়া এবং ওনাদের সাথে ব্রিজিং করা এই জায়গাটা ঠিকমতো হয়নি। আমি ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের সাথেও কথা বলেছি এই বিষয়ে, যে কী করে এই ঘটনাটা ঘটানো যায়, এবং বাংলাদেশ, ইউএস, বাংলাদেশ, জাপান, এই ক্যাপিটাল ব্রিজ তৈরি করাটা আমার জীবনের এখন নেক্সট লক্ষ্য, যে কী করে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে পারি এবং ক্যাপিটাল নিয়ে আসতে পারি। আমি মনে করি যেই ফ্র্যাঞ্চাইজ মডেলটা স্বপ্ন তৈরি করছে সেটা ইউনিক, এবং সেই কারণেই আমাদের ইয়েরা ইনভেস্ট করতে চেয়েছে এখানে, আপনার জাপানিজ মিৎসুই কোম্পানিটা ইনভেস্ট করতে চেয়েছে। আমাদের ফ্র্যাঞ্চাইজটা টিপিক্যাল ফ্র্যাঞ্চাইজের মতো না, কিন্তু এখানে যারা আমরা বলি সুডো ইকুইটি ইনভেস্টার্স, মানে অল্প অল্প টাকা যাদের কাছে আছে, 10 লাখ, 30 লাখ, 20 লাখ, 50 লাখ, কোনো 1 কোটি টাকা, এই ইনভেস্টমেন্টটা আগে কখনো স্টক মার্কেটে করতেন এবং তারা লস খেতেন। কখনো নিজেরা চেষ্টা করে একটা দোকান নিয়েছেন, অথবা কখনো ডিলারশিপ নিয়েছেন, কাজ করে নাই। কখনো ফরেন রেমিটেন্সের টাকা আসছে, সেই টাকাটা ঠিকমতো ব্যবহার হয় নাই, নষ্ট হয়ে গেছে। কখনো এমন হয়েছে যে গভর্নমেন্ট যে মানে পেনশনের টাকাটা একজন ফাদার তার ছেলেকে দিয়েছে, ছেলে চালাতে পারে নাই, টাকা নষ্ট হয়ে গেছে। এই ধরনের মানুষ এবং কর্পোরেটে অনেকেই আছে, তারা মনে করে তার টাকাটা কীভাবে বিনিয়োগ হবে বুঝতে পারছেন না, 4-5 জন মিলে, বন্ধুবান্ধব মিলে করছেন। এখানে ওনারা ইনভেস্ট করেন আমাদের এখানে লিজ এবং ইনফ্রাস্ট্রাকচারে, আমরা চালাই, অপারেট করি এবং আমরা প্রফিট শেয়ার করি, এবং সেইখানে যে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা হয়, কেউ ভ্যালু ইনভেস্টমেন্ট লং বা চড়া সময় ধরে ওয়েট করতে চান, কিন্তু আমরা চেষ্টা করি 6 মাস থেকে 1 বছরের মধ্যে তারা রিটার্নটা পান। আমি বলবো 95% অফ আওয়ার ইনভেস্টার্স গেট 18% to 40% ROI। হ্যাঁ, সো এইটা একটা ইউনিক মডেল, যেখানে আমি ডেট ফ্রি ক্রাউড ইকুইটি দিয়ে একটা গ্রোসারি চেনকে 850টা স্টোর বানিয়ে ফেলেছি, এবং এটা আরও সামনে হয়তো 3000 স্টোর হয়ে যেতে পারে, এবং যেখানে গ্রাম পর্যায়েও ছোট ছোট ইনভেস্টররা ইনভলভ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে গ্লোবাল যত ইনভেস্টমেন্ট মডেল যদি আপনি বলেন ফ্র্যাঞ্চাইজ মডেল, টিপিক্যালি সেখানে দেখবেন যে ফ্র্যাঞ্চাইজ নিজেই চালায়, আর ওনারা বুদ্ধি পরামর্শ দেয়, রয়্যালটি নেয়। আমাদের মডেলটা কিন্তু ডিফারেন্ট। আমাদের মডেলটা হচ্ছে উনি ইনভেস্ট করেন, কোনো আমরা রয়্যালটি চার্জ করি না, কিন্তু আমরা চলে যাই না যে আচ্ছা এই যে আমাদের মডেল আপনি করেন। উই ডোন্ট ডু দ্যাট। হোয়াট উই ডু ইজ উই রান দ্য অপারেশন। তাতে কী হয়, ব্যাপক পরিমাণে ইউথ এমপ্লয়মেন্টও হয়, এবং ইনভেস্টারের কোনো প্যারা থাকে না, টেনশন থাকে না। ইনভেস্টার কিন্তু এগুলো নিয়ে আর করে। সো ইটস এ নিউ মডেল অফ ইনভেস্টিং ইন বিজনেস, অ্যান্ড আই থিঙ্ক এটা গ্লোবালি স্কেলেবল। কেন গ্লোবালি স্কেলেবল? কারণ আমি যখনই মডেলটা প্রেজেন্ট করছি ইউএসএতে, ইউকেতে বা মিডল ইস্টে, আই এম গেটিং হিউজ রেসপন্স, যেটা তো ইউনিক একটা মডেল, ক্যান ইউ ডু দ্যাট? হ্যাঁ, ওয়াই নট। সো আমার মনে হয় স্বপ্ন বাংলাদেশ কাভার করার পরে হয়তো মিডল ইস্ট, ইউএস, ইউকেতে আই সি বিগ পসিবিলিটি। আমরা মনে করি দেশের প্রান্তিক জনগণ যারাই আছেন তাদের সবার জন্যে স্বপ্ন নামটা এসছে এখান থেকে, যে মানুষের, প্রত্যেকটা মানুষের দেখবেন সে যে পর্যায়ে থাকুক তার একটা স্বপ্ন থাকে। আকাশ ছোঁয়ার স্বপ্ন সবার। এখন আকাশ কারোর কাছে এক এক রকম, কারোর আকাশ নীল, কারোর আকাশ সবুজ, কারোর আকাশ সাদা, আমি জানি। এখন আকাশে মেঘ থাকে, আমাদের কাজ থাকে মেঘ আর অন্ধকারগুলোকে দূর করে দেওয়া, যাতে প্রতিটা শিশু বাংলাদেশের আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে পারে। এখন এই শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখেছি
যে পরিবারগুলো খুবই কষ্টের মধ্যে থাকে। কারণ হচ্ছে আপনার মূল্যস্ফীতি একটা বড় সমস্যা। তারপরে হচ্ছে অনেক সময় পার ক্যাপিটা ইনকাম কমে গেছে, কোনো কোনো স্তরে একই রকম থাকে নাই। গত 2-3 বছরে কিন্তু আপনি যদি ইন্ডিকেটর দেখেন, ইকোনমিক ইন্ডিকেটর, পার ক্যাপিটা ইনকামের ইন্ডিকেটর ইজ নট গুড। হ্যাঁ, যদি আপনি ইনফ্লেশনকে কনসিডার করে নেন, তার মানে মানুষ তো কষ্টে থাকে। এখন এই যে কষ্টের থেকে স্বপ্ন দেখা, একটা বাচ্চার স্বপ্নকে বাঁচিয়ে রাখা বাপ মার, সেটা করতে গেলে বাপ মাকে স্বস্তি দিতে হবে। এখন ধরেন একটা মানে উইমেন ফ্রেন্ডলি শপিং, যেখানে মারা স্বস্তিতে বাজার করতে পারে, এবং সুপার মার্কেটটা বড়লোকের না, এটা সবার, এটা মনে হয় স্বপ্ন তৈরি করতে পেরেছে। ট্রাক সেলের আইডিয়াটার কথা বলছেন, আমরা সবসময় চেষ্টা করি যে কোনো মানুষ যাদেরই স্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝখান দিয়ে ঘোরাঘুরি চলায় সেখানে পৌঁছে যাওয়া। এখন এই মুহূর্তে আপনি বাজারের কথা যদি জিজ্ঞেস করেন, সবাই খুব টেনশনের মধ্যে আছে, কীভাবে চাল চলবে। তাহলে আমি কি শুধু একটা ঘর নিয়ে বসে থাকবো, কাচের ঘর, সেই কাচের ঘরের মধ্যে কখনো কখনো কেউ কেউ আসবে, কেউ কেউ মনে করবে কী হয় ওখানে। তা না করে যদি আমি একটা ট্রাক নিয়ে চলে যাই তার বাসার কাছে এবং বলি যে আপনার এখানে চালের দাম এত, আপনার কষ্ট করার দরকার নেই, চিনির দাম কমে গেছে, আপনি এটা নেন। আমরা কেন এগুলো করি? কারণ আমরা সিন্ডিকেট ব্রেক করতে চাই। আমরা যে কোনো ধরনের সিন্ডিকেট বিরোধী, এবং আমরা জনবান্ধব, এবং এই জনমানুষ যেটা বলি, মধ্যবিত্ত মানে আপাত যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, তাদের যে কষ্ট, সেইটা দূর করার জন্য আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে কিন্তু আমরা এক ধরনের বিপ্লব ঘোষণা করি। এ কারণে আপনি দেখবেন বিভিন্ন সময় যখন কোনো কিছুর দাম বাড়ে, স্বপ্ন কিন্তু উল্টো দিকে হাঁটে। আপনি সবসময় খেয়াল করে দেখবেন, স্বপ্ন তখনই যে জিনিসটার দাম বাড়ছে ওইটারই দাম কাটে, ওটাই আমরা কমাই দিই, যাতে মার্কেটটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। মার্কেট ইকুইলিব্রিয়াম তৈরি করার জন্য স্বপ্ন একটা বিরাট রোল প্লে করে। এটা কারণ কি? কারণ আমরা মনে করি যে এই ধরনের অব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনায় যে কোনো ধরনের অবস্থানায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতেরও একটা বড় ভূমিকা আছে, এবং বেসরকারি খাতকে লিড করার জন্যে যদি দু একটা ইনিশিয়েটিভ আমরা দেখাতে পারি, তাহলে আরও অনেকে অনুপ্রাণিত হবে। এবং আমার এখানে নিজের স্বপ্ন আরও বড়। আমার স্বপ্নটা হচ্ছে একদম প্রান্তিক মানুষ পর্যন্ত ন্যায্য দামে যাতে জিনিস কিনতে পারে সেটার ব্যবস্থা করা, প্রান্তিক কৃষক যেন ন্যায্য দাম পায় সেটা ব্যবস্থা করা। বিদেশে কিন্তু কাঁচা বাজার থাকে না। আপনি আমেরিকায় গিয়ে কাঁচা বাজার পাবেন? পাবেন না। কেন পাবেন না? মাঝে মাঝে ফার্মার্স মার্কেট পাবেন সপ্তাহে একবার, কিন্তু কাঁচা বাজার পাবে না। কারণটা হচ্ছে ওনারা হেলথ অ্যান্ড হাইজিনের ব্যাপারটা খুব স্ট্রংলি মেনটেন করতে চান। এখন হেলথ অ্যান্ড হাইজিন ছাড়া বাংলাদেশ চলছে, এটা কি ভালো দিক? ভালো দিক তো আর না। ধরেন আনঅর্গানাইজড ট্রেডে আপনি বিক্রি করছেন বিভিন্ন প্রোডাক্ট, যার মধ্যে আসলে আপনি সেখানে কোনো কন্ট্রোল নাই, টেম্পারেচারেরও কন্ট্রোল নাই, আপনি জানেন না কাউন্টারফিট প্রোডাক্ট আছে কি না, দেয়ার ইজ নো কন্ট্রোল। তো বাজার ব্যবস্থাপনায় ট্রেড মডার্নাইজ করা, এটা মনে করেন একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার, যে আপনি হেলথ অ্যান্ড হাইজিন এই স্ট্যান্ডার্ডটাকে ঠিক রাখবেন, এরকম ছাড়া অন্য কোনো বাজার বসতে দেবেন না। আর আমাদের অধিকাংশ বাজারে আপনি কোনো লাইসেন্স পাবেন না। তো সেখানে আমি জানি না সেখানে কি হয়, কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্সের জায়গা থেকে আমরা যেই পরিমাণ কাজ করি, একটা সচেতন মহল কিন্তু জানে যে আমি কোয়ালিটি প্রোডাক্টটা কিনতে গেলে এখানে আসতে হবে। আমাদের যারা নারী ক্রেতা আছে, আমাদের মা বোনরা, তারা জানে যে এখানে গেলে আমি ডিসরেসপেক্টেড হব না, আমি রেসপেক্টফুলি এখানে বাজার করতে পারবো, এবং আমি জিনিসপত্রের দাম ফিক্সড, অসুবিধা নাই। এটা মেনটেন হয় হচ্ছে কারণ আমরা এই ভ্যালুসটাকে প্রমোট করি। আমাদের একটা গাছ আছে, ভ্যালুস ট্রি বলি আমরা, নৈতিকতার বৃক্ষ, যার বেস লাইন হচ্ছে কনজিউমার সেন্ট্রিসিটি, যে কাস্টমার হচ্ছে সব কিছু, কাস্টমারকে ঘিরেই সব। সো আমরা আমাদের ছেলেপেলেদেরকে বলি যে তোমরা আর কিছু যদি নাও পারো, অন্তত বিনয়টা দেখাও। আমরা কোনো একটা কমপ্লেন যদি পাই, তাহলে আমার থেকে শুরু করে একদম যিনি প্রথম জয়েন করেছেন, কোনো একটা স্টোরে জয়েন করছেন, সবাই আমরা একসাথে কাজ করা শুরু করি যে কী করে এই কাস্টমারের কমপ্লেনটা কমানো যায়। এই যে প্রচেষ্টাটা, এটা তো যে কেউ যখন ঢোকে তখন বোঝে যে কোম্পানির এমডি এত ইনভলভ এটার মধ্যে, সবাই ইনভলভ, তার মানে এটা ইম্পর্টেন্ট। সো সেই কারণে আমাদের ছেলেরা আমার মনে হয় একটু বিনয়ী বেশি। আমাদের কোর বিজনেসটা হচ্ছে বাসার কাছেই স্বপ্ন। বাংলাদেশে গাড়ির লোক আছে, অত না, কিন্তু
আর আরেকটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে বড় বড় স্বপ্ন, যেখানে গাড়ি পার্ক করা যায়, যেখানে যে কোনো কিছু পাওয়া যায়। So আমরা দুটাতেই কাজ করছি। আমাদের যে বড়গুলো, এগুলো সামনে আরও বড় হয়ে যাবে, সেখানে পার্কিং করা যাবে, সেখানে যা চাবেন তাই পাওয়া যাবে। এটা হচ্ছে একদিকে। আরেকদিকে হচ্ছে সব জায়গায় ছড়িয়ে যাবে স্বপ্ন, ছোটো ছোটো স্বপ্ন। সো ছোটো ছোটো স্বপ্ন আর বড় বড় স্বপ্ন, দুই স্বপ্ন নিয়ে হবে স্বপ্ন। এই হচ্ছে সামনের স্বপ্ন। আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের ফার্মিং চলছে, যেখানে আমাদের কৃষক বন্ধুরা আমাদের সাথে কাজ করে, এবং সেখানে আমরা মাছ, মুরগি এগুলো চাষাবাদ করছি, ফলন করছি, এবং সেখান থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। এটা সামনে আরও বাড়বে, ব্যাপক হয়ে যাবে। এটা একটা আমাদের কাজ চলছে। আমাদের প্রাইভেট লেভেল নিজেদের যে ব্র্যান্ড, সেগুলো একটু বাড়ছে। আমরা রেডি টু ইট একটা চেইন তৈরি করছি, যাতে আপনি আসলেই যে কোনো খাবার 100 টাকার মধ্যে একটা লাঞ্চ বক্স যাতে দেওয়া যায়, এবং সেটা যেন নিউট্রিশাস ফুড হয়। আপনি হয়তো আমাদের ওখানে ডায়াবেটিক কর্নার দেখেছেন স্বপ্ন বিভিন্ন স্টোরে। তা আমরা যাতে স্বাস্থ্য সচেতন প্রোডাক্টগুলো রাখতে পারি, সেগুলোর দিকে প্রচেষ্টা চলছে। এছাড়া আমাদের লজিস্টিক্স বিজনেস, আপনি জানেন আমরা এসিআই লজিস্টিক্স লিমিটেড। সো আমরা ওয়্যার হাউস, হাব এগুলো চিন্তা করছি। এবং ধরেন ধরেন আপনার সিঙ্গাড়া, ধরেন আপনার এই যে ফ্রাইড রাইস, আপনি ধরেন ভাতের সাথে গরু মাংস আর আলু ভর্তা খান, কিন্তু আপনি একটা স্বাস্থ্য সচেতনভাবে একটা জিনিস চান এবং 100 টাকার মধ্যে চান, কারণ আপনার পকেটের টাকা নাই। এই যে মানুষগুলো, তাদের জন্যে স্বপ্নের কর্নারে কর্নারে আমরা এগুলো রাখতে চাই। বড় বড় স্টোর যেসব স্বপ্ন, সেইখানে হ্যাঁ, যেগুলোতে অনেক বেশি স্পেস, তখন মানুষের পারসেপশন তৈরি হয় যেখানে তো অনেক মাছ এবং এখানে তো অনেক সবজি, এটা দেখতে আমার ওই কাঁচা বাজারের মতো লাগছে। তখন পারসেপচুয়ালি দেখবেন আপনার মনে হবে যে আপনি রাইট মাছটা কিনছেন, রাইট সবজিটা কিনছেন, রাইট মুরগিটা কিনছেন, এটা মনে হবে। ইটস আ লট অ্যাবাউট পারসেপশন। হ্যাঁ, আপনি যখন ছোটো জায়গা থেকে কিনবেন, একটা ছোটো স্টোর থেকে, তখন মনে হবে যে না, এটা মনে হয় ওইরকম না। হ্যাঁ, কারণ পারসেপশন আপনার ম্যাচ করছে না। আমরা মনে করছি যে মাছ মাংস যেগুলো আমরা বিক্রি করব এরপরে ভবিষ্যতে, এগুলো সব বড় বড় স্টোর থেকে। সো উই আর ট্রাইং টু হ্যাভ বিগার স্টোর, লার্জার স্টোর ফরম্যাট, যেখানে আপনার মাছ মাংসগুলো, সবজিগুলো, মুরগি রাখা হবে। আমরা লাইভ মুরগি সেল করি কোনো কোনো জায়গায়, ওই সেকশনটাও আমরা হয়তো বড় করব। প্রথম থেকে বরাবরই স্বপ্নে যে কাজটা করি, সেটা হচ্ছে আমরা আগে মানুষের খাদ্য অভ্যাস এবং জীবন প্রণালী এটাকে স্টাডি করি, চেক করে দেখি যে ইফতারির সময় কী খায়, রোজার সময়, সেহরির সময় কী খায়, এবং ব্যাচেলাররা কী খায়, 2 জনের ফ্যামিলি কী খায়, 4 জনের ফ্যামিলি কী খায়, এবং এনাদের এই যে খাওয়া দাওয়ার যে প্রণালীটা, এটা চেঞ্জ হয়। এটা এক একটা আর্থিক অবস্থার সাথে সাথে আলাদা হয়ে থাকে। এখানে কমন থ্রেডিং পয়েন্টগুলো কী কী হয়, যেমন ধরেন রমজানের শুরুতে চাল খুব ইম্পর্টেন্ট, তেল ইম্পর্টেন্ট, দেখবেন যে বেগুন ইম্পর্টেন্ট, ধরেন যে পেঁয়াজটা ইম্পর্টেন্ট, বেসন ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে আমরা ডিল দেওয়ার চেষ্টা করি, আমরা সাপ্লাইদের সাথে কথা বলি এবং একটা যথাযোগ্য মূল্য দেওয়ার চেষ্টা করি, যাতে বাজারটা ঠিক থাকে। আবার ঈদের আগে আগে দেখবেন নতুন জিনিস তৈরি হতে থাকে। হ্যাঁ, মিল্ক পাউডার, তারপরে একদম লিকুইড মিল্ক ঈদের আগে আগেই দরকার হচ্ছে। আর চিনি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ সেমাই পাক করতে হয়। মুরগি তখন ইম্পর্টেন্ট, গরু ইম্পর্টেন্ট। আবার রমজানের ভিতরে মাঝখানে অনেক সময় ছোটো মাছ ইম্পর্টেন্ট, শাকসবজি ইম্পর্টেন্ট। কিন্তু ঠিক রমজানের আগে, এই ঈদের আগে আবার দেখবেন শসা, টমেটো এগুলো ইম্পর্টেন্ট। এই যে স্টাডিটা, যে কখন কোনটা ইম্পর্টেন্ট, যেমন পোলাও চাল ঈদের আগে আগে ইম্পর্টেন্ট, কিন্তু রমজানের শুরুতে তো ইম্পর্টেন্ট না। তো ওটাকে স্টাডি করে আমরা তাদের খাদ্যাভ্যাসের উপরে বেস করে আমরা আমাদের ভ্যালু বা অফারগুলো ডিজাইন করি, এবং সেভাবে চেষ্টা করি যাতে মধ্যবিত্ত, ব্যাচেলার, নিম্ন মধ্যবিত্ত সবার জন্যে সহনশীল হয় দামটা।